কোয়ান্টাম মেকানিক্সের আমরা যে কটা ক্লাস আমরা করেছি, তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা কি পড়েছি না, বোরের থিওরি দিয়ে অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক স্পেকট্রাকে একটু বোঝার চেষ্টা করেছি। এখন এখান থেকে আমরা যদি একটু সামনের দিকে মুভ করি, যে অ্যাটমের স্ট্রাকচার তো মোটামুটি একটা মানে বোরের থিওরি দিয়ে অ্যাটমের কি মানে কোন অরবিটে কিভাবে আছে ইলেকট্রন সেই সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল। নেক্সট যে কোশ্চেনটা এলো যে এটাই কি পুরো অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে, মানে অ্যাটমের মধ্যে যা যাবতীয় আছে সব কিছু সম্বন্ধে কি ক্লিয়ার আইডিয়াটা হলো? অ্যান্সার হচ্ছে না, মানে সব কিছু সম্বন্ধে মোটেই এটা ক্লিয়ার আইডিয়া কিছু দিতে পারছে না। তখন নেক্সট অ্যাকচুয়ালি কোন ইনভেনশনটা এলো না, দ্যাট ইনভেনশন ইজ কল্ড ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা, এই বক্তব্যটা কি না, এই বক্তব্যটা বোঝার আগে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই, যে তাহলে এতদিনে মোটামুটি এটা এস্টাবলিশড মানে হয়ে গেছে লাইটের ডুয়াল নেচার আছে। ডুয়াল নেচার, একটা হচ্ছে ওয়েভ লাইট প্রপার্টি আর একটা হচ্ছে পার্টিকেল লাইট প্রপার্টি। তাহলে নর্মাল লাইটকে যদি প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয়, সেটা যে বিভিন্ন লাইটে ভেঙে যায়, যেটা আমরা জানি যে প্রিজমের মধ্যে দিয়ে যে স্ক্যাটারিংটা হয়, দ্যাট বেসিক্যালি প্রুভস দ্য ওয়েভ লাইক প্রপার্টি অফ দ্য লাইট। আর ফটো ইলেকট্রিক এফেক্টের দ্বারা মানে যেটা এস্টাবলিশড হয় যে লাইটের পার্টিকেল লাইক প্রপার্টি, কারণ আমরা কি সেখানে বলেছি, ইটস বেসিক্যালি এ প্যাকেট অফ ফোটন। তাহলে এই যে বিখ্যাত জিনিসটা, এটাকেই বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এই কনসেপ্টের উপরে বেস করে তাহলে ইন দ্য ইয়ার অফ 1924 সালটা খেয়াল রাখ, কত পরে 1924 সালে লুইস ডি ব্রগলি, বিখ্যাত সায়েন্টিস্ট লুইস ডি ব্রগলি, তিনি বললেন যে লাইটকে আমরা ওয়েভ হিসাবে দেখছিলাম, তার যদি একটা পার্টিকেল ক্যারেক্টার থাকতে পারে, তাহলে যে কোনো পার্টিকেল বা যাকে আমরা ম্যাটার বলি, মানে বড় মলিকুল, বড় সাবস্টেন্স, বড় জিনিস, যে কোনো ম্যাটার, তারও একটা ওয়েভ লাইক প্রপার্টি থাকা উচিত। তাহলে লুইস ডি ব্রগলির বিখ্যাত পস্টুলেটটা কি, যে তিনি প্রথম বললেন যে লাইট যাকে আমরা ওয়েভ হিসাবে কল্পনা করি, তার যদি একটা পার্টিকেল ক্যারেক্টার থেকে থাকে, তাহলে যে কোনো ম্যাটার, সেটা বড় বল যা কিছু হতে পারে, যে কোনো ম্যাটার যে কিনা বেসিক্যালি পার্টিকেল, তারও একটা ওয়েভ লাইক প্রপার্টি থাকতে পারে আন্ডার সার্টেন কন্ডিশন। এই কথাটা, আন্ডার সার্টেন কন্ডিশনে তার একটা ওয়েভ লাইক প্রপার্টি থাকতে পারে। এইটাকেই বলা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস, যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এখন তাহলে এইটাকে তিনি কিভাবে এক্সপ্লেন করেছিলেন না, বেশ কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে এইরকমই একটা সিদ্ধান্ত এসেছিলেন যে দেখ, ততদিনে অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি চলে এসছে বাজারে। সেখান থেকে মানে দেখানো গেছে যে কোনো পার্টিকেল বা যে কোনো ম্যাটার, তার সেখানে তার ওয়েভ লেন্থের সঙ্গে এই রিলেশনটা অলরেডি এস্টাবলিশড হয়েছে, h/p, ল্যাম্বডা ইজিক্যাল টু h/p, মানে ওয়েভ লেন্থ ইজিক্যাল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই p, মানে হচ্ছে মোমেন্টাম। এই p ইজিক্যাল টু m ইনটু v, mটা কি মাস অফ দা পার্টিকেল, v হচ্ছে ভেলোসিটি অফ দা পার্টিকেল। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে দেখ, কোনো একটা পার্টিকেল বা কোনো একটা ম্যাটার যার
মাস হচ্ছে m, ভেলোসিটি v, সেই সার্টেন কন্ডিশনে তাহলে এই মোমেন্টামটা বেসিক্যালি পার্টিকেল লাইক প্রপার্টির একটা প্যারামিটার, মানে পার্টিকেলের প্যারামিটার। কোন ম্যাটারের পার্টিকেলের প্যারামিটার হচ্ছে গিয়ে মোমেন্টাম, মাস আছে আর ভেলোসিটি আছে। তাহলে সেইটার সঙ্গে ওয়েভলেন্থের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করলো যে ল্যামডা ইকুয়াল টু h/p। এখন এই বিখ্যাত ইকুয়েশনটা দিয়ে কিছু দুটো নিউমারিক্যাল প্রবলেম আমাদের প্রথমে একটু ডিসকাশন করতে হবে। নিউমারিক্যাল প্রবলেমগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, আমি শুধু সেই নিউমারিক্যাল প্রবলেমের সামারিটা এখানে বলছি, তোরা নিউমারিক্যাল প্রবলেমটা করবি। প্রথম যে নিউমারিক্যাল প্রবলেমটা এখানে সলভ করা উচিত, যে একটা বেসবল মানে তুই ধরে নে যে একটা ক্রিকেট বল আমরা জানি, একটা বেসবল যার ওজন হচ্ছে 140 গ্রাম, একটা বেসবলের ওজন হচ্ছে 140 গ্রাম। একটা বেসবলকে যদি 90 মাইল পার আওয়ার এই গতিবেগে যদি কিক করা হয়, মানে একটা বেসবল যার ওজন 140 গ্রাম সে যদি 90 মাইল পার আওয়ার এই ভেলোসিটিতে যদি মুভ করে, ওই কন্ডিশনে তার ওয়েভলেন্থ কি হবে, মানে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কি হবে, আমরা তখন ওইটাকে বলবো ডি ব্রগলি ওয়েভলেন্থ। এই ইকুয়েশন থেকে সলভ করলে যেটা আসে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ আসে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার। ভেরি ভেরি শর্ট, মানে খুব ছোট ওয়েভলেন্থ। 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার, হুইচ ইজ রিডিকুলাসলি স্মল, মানে এটাকে নিয়ে কিছু আর কাজ করা যাবে না। তাহলে দেখ, একটা জিনিস তো বলতে পাচ্ছি যে যত ছোট হোক নাই কেন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা একটা বেসবলের একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাকে তো আমরা তো মাপতে পারছি, হ্যাঁ কি না? বেশ, তাহলে এবারে বেসবলের থেকে এর মাসটা অনেক বড়, 140 গ্রাম, ভাব কত ওজন। আমরা যদি এবারে আরেকটা ইন্টারেস্টিং নিউমারিক্যাল প্রবলেমের কথা বলি, আমরা একটা ইলেকট্রনের কথা বলি। ইলেকট্রন তো মানে ততদিনে মোটামুটি এই সম্বন্ধে আইডিয়া চলে এসছে। একটা ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত, সে যদি লাইটের 1% স্পিডে মুভ করে, মানে লাইটের স্পিড যতটা তার 1% স্পিডে যদি মুভ করে, মানে লাইটের স্পিড 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, বোধহয় এরকম একটা স্পিড হয়। তাহলে এই স্পিডের 1% মানে একে 100 দিয়ে ভাগ করলে যা হবে, তাহলে এই স্পিডে যদি একটা ইলেকট্রন মুভ করে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কি আসবে। এটাকে যদি সলভ করা যায়, এই কন্ডিশনে ইলেকট্রনের ওয়েভলেন্থ আসবে 2.43 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, which is equal to 243 পিকোমিটার। 243 পিকোমিটার। এই ওয়েভলেন্থটা কিন্তু এক্স রে রিজিয়নে পড়ে, মানে এক্স রে রিজিয়নে এক্স রের যে তরঙ্গ দৈর্ঘ্য হয় এইটা কিন্তু তার সাথে ম্যাচ করছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং। তাহলে দেখ, আমরা বেসবলের ওজন ছিল এত বেশি, তার ডি ব্রগলি ওয়েভলেন্থ এসেছিল খুবই কম, ইন দা অর্ডার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 34। বেসবলটাকে চেঞ্জ করে যখন আমরা ইলেকট্রনে চলে গেলাম, মানে সাব অ্যাটমিক পার্টিকেল, এটাও একটা আমরা পার্টিকেল রূপে বলছি, তাহলে ইলেকট্রনটাকে এতদিন পর্যন্ত সাব অ্যাটমিক পার্টিকেল, ওই টার্মটা খেয়াল করো, সাব অ্যাটমিক পার্টিকেল রূপে ভাবা হচ্ছিল। তার যদি স্পিড
স্পিড এরকমই একটা হয় লাইটের 1%, তখন তার ওয়েভলেন্থ আসছে এক্স-রে রিজিয়নে, এক্স-রে রিজিয়নে। তাহলে হুইচ ইজ ডিটেক্টেবল, মানে এই ওয়েভলেন্থটা কিন্তু ডিটেক্টেবল, মানে প্র্যাকটিক্যালি ডিটেক্টেবল। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন রের সাথে এক্স রের একটা সিমিলারিটি আছে, ইলেকট্রন রের সাথে এক্স রের একটা সিমিলারিটি আছে। তাহলে এইটাকে নিয়ে পরবর্তীকালে একটা অসাধারণ এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যে এক্সপেরিমেন্টালি এই ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে কিভাবে মেজার করা যেতে পারে, মানে কি এটাকে কিভাবে দেখা যেতে পারে। কিভাবে দেখলো না, একটা এক্সপেরিমেন্ট করলো যে অ্যালুমিনিয়াম মেটাল ফয়েল নিল, মানে পাতলা শীট নিল। অ্যালুমিনিয়ামের পাতলা শীট নিয়ে ওর উপরে এক্স রে লাইট পাঠালো আর ওর উপরে ইলেকট্রন পাঠালো। তাহলে দুটো এক্সপেরিমেন্ট সাইমালটেনিয়াসলি করলো, কি না একটাতে হলো এক্স রে পাঠালো আর বি এক্সপেরিমেন্টে ইলেকট্রন পাঠালো। পাঠিয়ে কি দেখলো না পেছনের দিকে যদি ফিল্ম রাখা হয়, মানে অ্যালুমিনিয়াম শীট এরকমই রেখেছে, তার এপাশ দিয়ে এক্স রে লাইট পাঠিয়েছে, পেছনে যদি ফিল্ম রাখে, ফিল্মের উপরে যে পিকচারটা পড়ছে ওইগুলো কেমন না রিং এরকমই রিং। এইখান থেকে দেখা গেল না এক্স রে পাঠালেও যেরকমই রিং আসছে, ইলেকট্রন পাঠালেও একই রকমই রিং পাওয়া যাচ্ছে। এবং এই রিংগুলোর মধ্যে যে ডিস্টেন্স that basically matches with the interatomic distance of the particle, মানে এই ডিসটেন্সটাই বেসিক্যালি অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে যে পার্টিকেল গুলো আছে বা যে অ্যাটম গুলো আছে, তাহলে interatomic distance of the atom, which matches basically the wavelength of the either X-ray or ইলেকট্রন। তাহলে এইরকমই একটা পিকচার বইতে তোরা দেখতে পাবি, যদি এরকম করে তোদিকে দেখাই যে এটাই হচ্ছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে। এই ছবিটা হচ্ছে এক্স রে পাঠানো হয়েছিল আর এই ছবিটা হচ্ছে ইলেকট্রন পাঠানো হয়েছিল। তাহলে দুটো ছবির মধ্যে সিমিলারিটি দেখ, এবং এই যে রিংগুলো তৈরি হয়েছে এগুলোর মধ্যে একটা সিমিলারিটি প্যাটার্ন আছে। এই রিংগুলোর মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স অফ দ্য মেটাল, মানে মেটালের মধ্যে যে অ্যাটমগুলো আছে ওদের মধ্যে ডিস্টেন্স as well as which matches with the wavelength, যে ওয়েভলেন্থ পাঠানো হচ্ছে ওর সাথে ওই ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা ম্যাচ করছে। তার মানে যে অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে আরো খানিকটা আমরা এগিয়ে গেলাম ওই সময়, যে এইভাবে এই এক্স-রে বা ইলেকট্রন বিম এক্সপেরিমেন্টের সাহায্যে এটা এই এক্সপেরিমেন্টটা থেকে বোঝা গেল যে কি না এক্স-রে বিম আর ইলেকট্রন বিমের মধ্যে একটা সিমিলারিটি আছে। এই তথ্যটা ওই সময় এটা এস্টাবলিশড হলো। বেশ, নেক্সট যে বক্তব্যটা দেখ কি 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 জিনিসটা না আরো একটা ইন্টারেস্টিং পার্ট দেখ। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে লাইটের এই যে ডুয়াল প্রপার্টি, লাইটের যে ডুয়াল প্রপার্টি মানে ওয়েভ লাইক এন্ড মেটাল লাইক, তাহলে সিমিলারলি এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা এই যে তোর অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে এক্স-রে এবং ইলেকট্রন বিমের এক্সপেরিমেন্টালের যে সিমিলারিটি, এইটা দিয়ে বলা গেল যে ইলেকট্রন এরও তার মানে ডুয়াল প্রপার্টি, এটা একটা হচ্ছে ম্যাটার লাইক
বা যাকে আমরা বলবো পার্টিকেল লাইক প্রপার্টি, আর একটা হচ্ছে ওয়েভ লাইক প্রপার্টি। খুব ইন্টারেস্টিং। তাহলে ইলেকট্রনের পার্টিকেল লাইক প্রপার্টিও থাকলো আর ওয়েভ লাইক প্রপার্টিও থাকলো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যেটা, যে ইলেকট্রনের এই প্রপার্টিটা এস্টাবলিশ করেছিলেন পার্টিকেল লাইক প্রপার্টিটা এস্টাবলিশ করেছিলেন কে? হ্যাঁ, এইটা এস্টাবলিশ করেছিলেন স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন। এবং এই জন্য 1926 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক একই রকম ভাবে ইলেকট্রনের ওয়েভ লাইক প্রপার্টি এস্টাবলিশ করলেন এর ছেলে স্যার জে জে থমসনের ছেলে স্যার জেপি থমসন। এর জন্য তিনি 1937 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে কি ইন্টারেস্টিং, দেখ, বাপ ছেলে দুজনেই নোবেল প্রাইজ পেল 1926 আর 1937, জাস্ট 11 বছরের ডিফারেন্সে। বাবা এস্টাবলিশ করেছিলেন ইলেকট্রনের পার্টিকেল লাইক প্রপার্টি, আর তার ছেলে এস্টাবলিশ করলেন ইলেকট্রনের ওয়েভ লাইক প্রপার্টি। আচ্ছা, এই জিনিসটা যে আমরা পড়লাম, যে এই যে ডি ব্রগলির হাইপোথিসিস, যে কোনো ম্যাটারের, যে কোনো মানে লাইটের যদি ম্যাটার লাইক প্রপার্টি বা পার্টিকেল লাইক প্রপার্টি হতে পারে, তাহলে যে কোনো ম্যাটার আন্ডার সার্টেন কন্ডিশন বা বলতে পারি আন্ডার সার্টেন মোশন থাকতে হবে, মানে একটা ভেলোসিটি হতে হবে, মানে একটা সার্টেন ভেলোসিটি থাকতে হবে, সেই জন্য তার একটা সার্টেন মোমেন্টাম থাকতে হবে। সেই কন্ডিশনে যে কোনো পার্টিকেলেরও একটা ওয়েভ লাইক প্রপার্টি থাকতে পারে। তাহলে কি এস্টাবলিশ হলো না, ওয়েভ লাইক প্রপার্টি এস্টাবলিশ কার হলো? ইন্টারেস্টিংলি না, ইলেকট্রনের ওয়েভ লাইক প্রপার্টি এস্টাবলিশ হলো। এইটার আজকের দিনে সব থেকে ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হচ্ছে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কার। এই ইলেকট্রনের যে ওয়েভ লাইক প্রপার্টি তাকে কাজে লাগিয়ে আজকের দিনে এত হাই এন্ডের ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, বা এটা এখনো মানে মানে ইয়েতে ফাংশনিং করে। কি না, তার মানে ইলেকট্রনের স্পিডকে কন্ট্রোল করে আমরা বলতে পারি, তার মানে স্পিড যদি কন্ট্রোল করা যায়, তার মানে এর ওয়েভ লেন্থকে মানে কন্ট্রোল করা যায়। ওয়েভ লেন্থকে যদি কন্ট্রোল করা যায়, তার মানে কোনো মানে জিনিসকে মাইক্রোস্কোপের নিচে বেসিক্যালি কি করা হয়? ম্যাগনিফাই করা হয়। তার মানে তার ভেতর দিয়ে পাস করানোর জন্য প্রপার ওয়েভ লেন্থটাকে ম্যানিপুলেট করা যায়। এবং তাহলে নর্মাল লাইটের থেকে এখানে, মানে নর্মাল মাইক্রোস্কোপের থেকে এখানে মেন পার্থক্যটা কি না, পার্থক্যটা হচ্ছে যে আন্ডার সার্টেন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ইলেকট্রনের বিমকে পার্টিকুলার পয়েন্টে ফোকাস করা যায়। মানে যে পয়েন্টটাতে চাই সেই পয়েন্টে ইলেকট্রনের বিমকে ফোকাস করা যায় আন্ডার সার্টেন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড কন্ডিশনে। কিন্তু নর্মাল লাইটকে ওইভাবে একটা সার্টেন পয়েন্টে ফোকাস করা যায় না। সেই জন্যই ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কারটা এত ইন্টারেস্টিং। তাহলে এর পেছনে বেসিক্যালি কি না, এই ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই হাইপোথিসিসটা। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এখান থেকে আমরা বুঝে নেব, যে দেখ, এই তথ্য থেকে তার মানে ইলেকট্রনের এই যে পার্টিকেল এবং ওয়েভ, এই ইতিহাসটা বা এই সত্যটা যেই সামনে এলো, বোরের যে বিখ্যাত থিওরি, মানে
কোয়ান্টাম মেকানিক্সে বোরের যে বিখ্যাত পস্টুলেট, সেই বিখ্যাত পস্টুলেটটাকে এইটা দিয়ে আবার রিএস্টাবলিশ করা গেল। মানে কি না, ডি ব্রগলির হাইপোথিসিস থেকে ইলেকট্রনের যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা এস্টাবলিশড হলো, বা আমরা যদি শুধু একটাকে নেই, যে এতদিন যেটা জানা যেত যে ইলেকট্রন ইজ এ সাব অ্যাটমিক পার্টিকেল, তাহলে পার্টিকেল তার যে একটা মানে এক্সপেরিমেন্টালি অ্যাকসেপ্টেবল তার মধ্যেও যে একটা ওয়েভ লাইক প্রপার্টি আছে, সেইটাকে কিভাবে রিএস্টাবলিশ করা গেল, মানে বোরের থিওরির সাথে কিভাবে সেটাকে কোরিলেট করা গেল। দেখ ইন্টারেস্টিংলি বোরের থিওরি কি বলেছিল, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সার্টেন অরবিটে ঘুরছে এবং এই অরবিটটা স্টেশনারি, মানে এই অরবিটটা স্টেশনারি, মানে এর এনার্জিটা ফিক্সড। তাহলে ইলেকট্রনের যদি এখন ওয়েভ প্রপার্টি থাকে, তাহলে বলতে পারি এরকম করে ঘুরছে, এরকমই করে ঘুরছে, এরকমই করে ঘুরছে, তাহলে এই রকমই একটা ওয়েভ নেচারে ঘুরছে। মজাটা দেখ, ওয়েভ লেন্থের ডেফিনেশনটা কি আমরা কি পড়েছিলাম, যে এই একটা কমপ্লিট করতে যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে ওয়েভ লেন্থ। তাহলে একটা সার্কুলার পাথে ওয়েভ যদি এরকম করতে করতে যায়, এরকম করতে করতে এখন যদি যায়, এই জায়গাটাতে এসে এখানে ম্যাচ করতেও পারে আবার নাও ম্যাচ করতে পারে। মানে দেখ এখান থেকে এই পর্যন্ত বলতে পারি একটা কমপ্লিট ওয়েভলেন্থ, এখান থেকে এইটা একটা, এখান থেকে মনে কর এইটা একটা, এখান থেকে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তার মানে সার্কুলার ওয়েতে এসে যদি এই পয়েন্টে ম্যাচ যদি না করে তাহলে কি হবে, তাহলে এই এলো, এই এলো, এই এলো, এই এলো, এই রকম করে আসতে পারে। তাহলে এই কটা ছবি একটু দেখাই, দেখ কি ইন্টারেস্টিং যে মানে জিনিসটা। এই ছবিটাতে দেখ, প্রথমে এই ছবিটাতে দেখ, এই ছবিটাতে দেখ, মানে মানে তরঙ্গ দৈর্ঘ্যটা সার্কুলার ওয়েতে আবার ঘুরে এসে সেই পয়েন্টে ম্যাচিং করে গেল। এখানে 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 কি করছে দেখ, ম্যাচ করছে না। তার মানে কি, যে জায়গা থেকে শুরু হয়েছিল তার ওপর এসে পড়লো, মানে এই তিনটে ছবিতে ম্যাচ করছে না। যদি ম্যাচ না করে তাহলে কি হবে, তাহলে একটার ওপরে যদি অন্যটা পড়ে, তার মানে ওদের অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কি করবে, একে অপরকে নালিফাই করবে বা কি করবে, ক্যান্সেল করতে শুরু করবে। তার মানে ওয়েভটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাবে। মানে কোশ্চেনটা হচ্ছে, সার্কুলার অরবিটে যদি এরকম করে যে জায়গা থেকে শুরু হলো তরঙ্গটা যদি সেখানে এসে আবার না ম্যাচ করে, তাহলে এরকম হতে পারে। যদি ম্যাচ না করে, তার মানে ম্যাচ যদি না করে তাহলে একটার সাথে অন্যটা আস্তে আস্তে তাদের অ্যাম্পলিটিউড একে অপরকে ক্যান্সেল করতে শুরু করবে। করলেই কি হবে, আস্তে আস্তে ওটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। তার মানে বোরের যে তত্ত্বটা যে ওটার থাকছে না। এবারে মজাটা দেখ, কিন্তু আমরা কি এতদিনে বুঝে গেছি না, এটা একটা স্টেশনারি অরবিট। তাহলে স্টেশনারি অরবিট যদি হতে হয় তাহলে কি মজার ইন্টারেস্টিং মানে সমাপতন দেখ ব্যাপারটা। তার মানে আমরা বলতে পারছি এই যদি সার্কুলার অরবিট হয়, তার মানে ওয়েভলেন্থকে অতি অবশ্যই ইন্টিজার ভ্যালু হতে হবে। মানে ইন্টিজার মানে একটা পূর্ণ সংখ্যায় কমপ্লিট করতে হবে, না হলে সে আর থাকবে না। তার মানে এই সার্কুলার পাথে মানে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা মাস্ট বি ইন্টিজার। তাহলে ইন্টিজার মানে এন ল্যামডা বলতে পারি,
আর একটা সার্কেলের সার্কামফারেন্স কি হবে 2πr, মানে তার যে মানে পরিধি, তার মানে এই পরিধির ডিসটেন্সের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য যদি ইন্টিজার হয় তাহলে 2πr সমান অতি অবশ্যই হতে হবে n ল্যামডা। এইটা হতেই হবে, না হলে এইটা তো ম্যাচ হবে না। যেটা ম্যাচ করা মানে কি, যে n নাম্বার অফ ওয়েভলেন্থ এই 2πr এর মধ্যে আছে। তাহলে এইটা এজাম্পশন এলো। এইখানে ডি ব্রগলির হাইপোথিসিসে ল্যামডা সমান যদি h/p বসিয়ে দে, সমান কি হবে n/h/mv। mv-টাকে এ পাশে নিয়ে আয়, 2πr mv = nh, mvr = nh/2π সমান nh ক্রস, mvr = nh ক্রস। এইটাই তো ছিল বোরের হাইপোথিসিস, যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে না ইন্টিজার হবে, ইন্টিজার ভ্যালু হবে, যা কিছু হতে পারে না, ইট শুড বি পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার nh ক্রস, nh ক্রস। খেয়াল করে দেখ, এইটাই কি ছিল বোরের হাইপোথিসিস। তার মানে ডি ব্রগলির কনসেপ্ট থেকে বোরের হাইপোথিসিসটা আবার আমরা রিএস্টাবলিশ করতে পারলাম। তাহলে এই ক্লাসটাকে যদি এখানেই আমরা সামারি করি, তাহলে কি আমরা বুঝতে পারছি? প্রথম কথা যদি পুরোটাকে আবার আমরা বলি একটু সামারি ফর্মে, যে প্রথম বলল যে লাইটের ডুয়াল প্রপার্টিটা এস্টাবলিশড, একটা ওয়েভ লাইক একটা পার্টিকেল লাইক। কোথায় না ওয়েভ লাইক প্রপার্টিটা এস্টাবলিশড হলো ওই মানে প্রিজমের থ্রু দিয়ে লাইট স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে, আর পার্টিকেল লাইক প্রপার্টিটা ফটো ইলেকট্রিক এফেক্টের দ্বারা। এই বিখ্যাত যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এখান থেকে লুইস ডি ব্রগলি, তিনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি বললেন যে তাহলে লাইটের যদি পার্টিকেল প্রপার্টি থাকতে পারে, তাহলে যে কোনো পার্টিকেলের আন্ডার সার্টেন কন্ডিশনে ওয়েভ লাইক প্রপার্টি থাকতে পারে। সে পার্টিকেলটা কি হতে পারে না যা কিছু হতে পারে, মানে যা কিছু হলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা সেই রকমই হবে। তাহলে দুটো এক্সট্রিম এক্সাম্পল নিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা পাঠিয়ে দেবো, বা তোদের ওই বইতে করে দেওয়া আছে, বা আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, ভালো করে করবি। যে কথাটা স্মরণ করে দিই, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের এখানে যেভাবে করে দেওয়া আছে, ইউনিটের চেঞ্জগুলো খুব ভালো করে দেখবি, বিশেষ করে জুলকে, মানে ওই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের জুলকে যখন যে মানে মোমেন্টাম দিয়ে ভাগ করছে, তখন কিভাবে ইউনিটগুলো একে অপরকে ক্যান্সেল করছে, সেটা ভালো করে ভেঙে ভেঙে যে মানে করে পাঠাবি আমাকে। তাহলে বেসবল যার ওজন কিনা 140 গ্রাম, সেই নিউমারিক্যাল প্রবলেমটা করে দেখবি, একটা বেসবল যদি 90 মাইল পার আওয়ার বেগে ছুটে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ আসছে ইন দ্য অর্ডার অফ 10⁻34 মিটার, হুইচ ইজ সিগনিফিক্যান্টলি স্মল। এটাকে নিয়ে কিছু করা যাবে না। কিন্তু সেখান থেকে যদি এটা ইলেকট্রনে যায়, হুইচ ইজ এ সাবঅ্যাটমিক পার্টিকেল, তার মাসটা কত কম চিন্তা কর, ভেরি ভেরি স্মল। তাহলে সে যদি লাইটের 1% ভেলোসিটিতেও ছুটে, তখন তার ওয়েভলেন্থ হচ্ছে 10⁻10 মিটার অর্ডার, হুইচ ইজ বেসিক্যালি ইন দ্য রিজিয়ন অফ এক্স-রে। তার মানে এটা বোঝা গেল যে একটা ইলেকট্রন বিমকে লাইটের 1% স্পিডে যদি মুভ করানো যায়, এক্স-রে প্যাটার্নের সঙ্গে এর একটা মিল আছে। তাহলে এক্স-রে প্যাটার্ন এবং ইলেকট্রন বিমের মধ্যে সিমিলারিটিটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল এক্সপেরিমেন্টের দ্বারা এস্টাবলিশ করা গেল, এবং এখান থেকে ইলেকট্রনটাকে পাঠিয়ে, তার মানে
কোনো মেটালের ভেতরে সাব অ্যাটমিক ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সগুলো কেমন হতে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া গেল। এবং এই কনসেপ্ট থেকেই পরবর্তীকালে বেসিক্যালি কি এলো না ইলেকট্রন মাইক্রোস্কোপের আবিষ্কার হলো। কারণ ইলেকট্রন বিমকে পার্টিকুলার জায়গাতে আমাদের ইচ্ছে মতো ফোকাস করা যায়, যেটা নর্মাল লাইটকে করা যায় না। এই তথ্যটা এলো এবং তার মানে আলটিমেটলি এই যে ইলেকট্রনের ডুয়াল প্রপার্টি, এটা একটা ফ্যামিলি এস্টাবলিশ করলেন। এর জন্য স্যার জে থমসন 1926 সালে নোবেল প্রাইজ পেলেন ফর দিস পার্টিকেল লাইক ক্যারেক্টার। আর ওয়েভ লাইট ক্যারেক্টার এস্টাবলিশ করার জন্য তার ছেলে স্যার জে.পি. থমসন 1937 সালে গিয়ে নোবেল প্রাইজ পেলেন। এবং শেষকালে যেটা আমরা বলবো, তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে বোরের পস্টুলেটটা আবার রিএস্টাবলিশ করা গেল। মানে ইলেকট্রনের যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, মানে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে এর যদি একটা ওয়েভ লাইক প্রপার্টি থাকে, তার মানে এই সার্কামফারেন্সে এই 2πr এর মধ্যেই ওকে তরঙ্গ দৈর্ঘ্যটা ইন্টিজার ভ্যালুতে কমপ্লিট করতেই হবে। মানে একটা যেখান থেকে শুরু করলো সেই পয়েন্টে আবার আসতেই হবে। মানে ইট শুড বি ম্যাচিং, মানে এই সার্কামফারেন্সে মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা শুড বি ইন ইন্টিজার ভ্যালু, না হলে কি হবে, এটা ভ্যানিশ করে যেত। কিন্তু তা তো আর হয় না। তখন এইখান থেকে ক্যালকুলেশন দ্বারা ওই তথ্যটা আবার এস্টাবলিশ করা গেল। তাহলে এইটা যদি পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামও হবে একটা পজিটিভ ইন্টিজারের ইন্টিগ্রাল মাল্টিপল, মানে এই NH ক্রস, যেটা প্রথমেই বোর অ্যাজাম্পশন করেছিলেন। এটা রিএস্টাবলিশ করা গেল। নিউমারিক্যাল প্রবলেম গুলো যেগুলো করে দেওয়া আছে ভালো করে আবার কষবি, মানে ইউনিট চেঞ্জটা মাস্ট। আর যেগুলো এক্সাম্পলের প্রবলেম পাঠিয়ে দেবো করে সেগুলো পাঠাবে। আবার বলছি, ইউনিটগুলো নিয়ে ইউ মাস্ট বি কেয়ারফুল।